হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি ব্রোন টু বি ভিলেন। লিখনিতে মিথুপুরী, পর্ব সংখ্যা 21। মলের নিকটবর্তী একটি অটো পরে কফি শপে মুখোমুখি বসে আছে অফিসার মায়েশ আর ইমামা। পাশের টেবিলে শঙ্কিত অন্তঃকরণ আর থতমুখে মুখে বসে আছে ইব্রিয়া তার হিয়া। সেই তখন থেকেই ওদের জবান বন্ধ। উচ্ছল মনা, চঞ্চল চিত্র আর দুরন্ত স্বভাবের জন্য যাকে অস্থিরমতি বলা হয়, সেই ইব্রিয়াত আজ বোবা বনে গেছে। আতঙ্কের দাবানল এখনো বুকে সুকোমল শরীরের প্রতি রক্তকোষে প্রবাহিত হচ্ছে। রক্ত হিম করা সেই বিশ্বাসী কায়েম মুহূর্ত থেকে এখনো পরিকান পায়নি নাজুক মস্তিষ্ক দুটো। ছিন্নভিন্ন সেই প্রলয় ধ্বংসের প্রলেপ হয়ে তুলট সাদা মেঘাচ্ছন্ন দিনেও দেহ হতে নির্গত করছে শীতল ঘাম। তখন মলের প্রধান প্রবেশপথ সীমাহিত সময়ের জন্য জনসাধারণের জন্য নিষিদ্ধ ঘোষণা করলেও ছাদের দরজা ছিল খোলা, আর সেই অবরুদ্ধহীন দরজার পায়দা লুটে আত্মায়নন সহচর। যখন নিস্তব্ধতা মৃত্যু ঘটনার রক্ষক্ষেত্রে গর্জন দিয়ে উঠল, বুলেটের তীক্ষ্ণ ঝাঁজ গিয়ে ম্যাটবিচের খুলি বিদীন করে দিয়ে দীর্ঘদিনের সূচিত বিদেশ গর্জন মুখে চিৎকার দিয়ে উঠবে, ঠিক সেই ঝাঁঝালো উত্তেজনাময় মুহূর্তে আকস্মিক একটি গ্যাস বোট এসে পড়ে রণক্ষেত্রের ময়দানে। মুহূর্তেই ধূসররঙা ধোঁয়া ডিসেম্বরের ঘন কুয়াশার মতো চারদিক থেকে ঘিরে ফেলল সকলকে। কৃত্রিম ধোঁয়ায় উপস্থিতিতে ধীরে ধীরে মিলিয়ে গেল ও দেখা যায় ম্যাটবিচ নেই। তার চিহ্ন হিসেবে ছিল শুধু গাঢ় খয়েরি রঙের তাজা রক্ত। তাৎক্ষণিকভাবে পাশের বিল্ডিংয়ে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় ম্যাটবিচ কারো সহযোগিতায় দড়িসহ সাহায্যে ছাদ থেকে নামছে। পালানোর সুব্যবস্থা হিসেবে নিচে আগে থেকেই গাড়ি রাখা ছিল। ফুটেজের সাহায্যে তারা কোনো পথ ধরেছে সেটা শনাক্ত করে দ্রুত মিশে নেমে পড়ে এর পিশাচু বাহিনী। পরবর্তীতেই তাদের ফেলে যাওয়া ডাটা সংগ্রহ করে খুনির পিছনে ছুটে অফিসার মাহেশ ট্রিপ। যদিও সকলের আগেই শিকারের পিছু নিয়েছিল ব্ল্যাক হোক, আকাশের রাজা হ্যাপি ঈগল। দীর্ঘ প্রায় 1 মিটার, ওজন 6 থেকে 9 কেজি, সহজেই ছাড়িয়ে যায়। 2-3 কিলোমিটার দূরে থেকেও শিকারের নড়াচড়া ধরতে পারে। শিকারের ভয়ঙ্কর আর শক্তির দিকে দিয়ে যেমন হার্প ঈগল সবচেয়ে শক্তিশালী, তেমনি মাথার উপর মুকুটের মতো পালকের রয়েছে রাজকীয় অভিজাত্য। মানুষের তুলনায় 8 গুণ বেশি তীক্ষ্ণ দৃষ্টি আর প্রায় 2 মিটার ডানার বিস্তার। এই ঈগলটিকে রিচার্ড কিনে আনে আফ্রিকার জঙ্গল থেকে, যদিও আনার সময় সে ছিল বাচ্চা। পরবর্তীতে যত্ন আর লালন পালনের সঙ্গে সঙ্গে তার নামকরণ করা হয় ব্ল্যাক হোক। 5 থেকে 7 ইঞ্চি গ্রিজলি ভাল্লুকের নখের মতো দানবীয় নখের এক ছাপেই ভেঙে দিতে পারে সে কারো হাড়। অহেতুক আক্রমণ নয়, নিশ্চিত মৃত্যু করাই তার স্বভাব। হার্মি ঈগল বাস্তবে কখনোই পোষা মানানো সম্ভব নয়, কারণ এটা অত্যন্ত আক্রমণাত্মক। সুতরাং আপনারা বিষয়টি কাল্পনিক চরিত্রের মতো কাল্পনিকভাবে গ্রহণ করবেন, বাস্তবতা না খোঁজাই অনুরোধ। রিচার্ডের প্রথম ব্ল্যাক হোককে কিনেছিল নিচকই শখে, আর তার শখ যেমন ছিল ভয়ঙ্কর, তেমনি ছিল বিকৃত রুচির প্রতিফলন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শখ হয়ে ওঠে তার মনস্তাত্ত্বিক অস্ত্র হয়ে। আক্রমণ না করেও ভয় ঢুকিয়ে দেওয়া ক্ষমতা রাখে ব্ল্যাক হোক। তার উপস্থিতিটাই নিস্তব্ধ হুমকি। আর যদি গার্ডরা ধৈর্যচ্যুত হয়ে ফিরেও আসে, ব্ল্যাক হোক ব্যর্থ নিয়ে ফিরবে না। আগেরবার যেমন কয়েকশো কোষ উড়িয়ে গিয়ে গভীর জঙ্গলে গুপ্ত আস্তানায় নিয়ে গিয়েছিল, এবারও হয়তো ঠিক তেমনটাই করবে। কারণ ব্ল্যাক হোক অসম্ভব ধৈর্যশীল, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে জানে।
মিস ইমামা, আমি আপনাকে একটা শকিং নিউজ দিতে চাই। ইমামা নির্জীব মুখে তাকালো অফিসার মাহেশের দিকে। বিজয়ের অট্টহাসি পরিবর্তে তার মুখে ঠাঁই পেয়েছে বিষণ্ণ নিঃসঙ্গতা। তাই ভাই হত্যার প্রতিশোধের তাড়নায় এতদিন সে নির্বুদ্ধি যন্ত্রণা করুণ দীর্ঘশ্বাসের সাথে বহন করেছিল। আজ শয়তানটার বুক ভাঙা হাহাকারে সেই ব্যথা অজান্তেই অন্তহিত কান্নায় রূপ নেয়। ছোট্ট মস্তিষ্কে এত এত প্রশ্ন জমেছে, সে মস্তিষ্ক ফাঁকা লাগছে এই মুহূর্তে। সে হয়তো কখনোই কল্পনা করেনি ছন্দ হাস্যর আড়ালেও যে এত গভীর ঢেউহীন যন্ত্রণা থাকতে পারে এত চাপা দীর্ঘশ্বাস, নিঃশব্দ ক্ষত আর ঘুমের ওঠা যন্ত্রণা থাকতে পারে, যা কারোর অভ্যন্তরীণে তোলপাড় তুলবে। ইমামা ক্লান্ত কণ্ঠে বলে, কি? অফিসার মাহেশ যেন অপেক্ষায় ছিল উত্তর দেওয়ার। বিলম্ব না করেই গুরুগম্ভীরভাবে শুরু করল, টে এমো রোজা ব্যাট। বইটার প্রথম মুদ্রণ সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হয়েছে। এক মুদ্রণে কয়েক হাজার বই ছাপানো হয়েছে। আই লাভ ইউ রোজা ব্যাট পরিবর্তন করে এটি দেওয়া হলো ছাপা টুই নামে শুরু হবে 55,000। অফিসার মাহেশ চমকালো, দৃষ্টি গাঢ় হয়। আপনি জানতেন? তার চেয়ে বেশি গাঢ়ত্ব প্রকাশ পায় কণ্ঠে। ইমামা নিঃশ্বাস মাথা নাড়ায়। এই জন্যই তো রিউমার্স ছড়িয়েছিল। লিস্ট এখনো আলোচনার শীর্ষে আছে বইটি, কিন্তু একটা রহস্য আছে বইতে। অফিসার মাহেশ বিস্ময়ে বিবর্জিত হয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বিষণ্ণ সুন্দরীর দিকে। এই অস্পষ্ট এক উৎপীড়ন স্পর্শ দেখতে পেল ইমামার মাঝে। বিজ্ঞা চোখে শব্দহীন নিরীক্ষণ শেষে সন্দিহান গলায় জানতে চাইল, ইজ হিয়ার অ লাভ স্টোরি? আই থিঙ্ক সো। আবারও শুধু কলের পুতুলের মতো মাথা নাড়ায় ইমামা। হঠাৎ গভীর ভাবনায় তলিয়ে গেল অফিসার। যেন পার্থিব দুনিয়ার সম্পর্কে বিন্দুপথ হুঁশ নেই। ইমামা লক্ষ্য করল, আপনি হঠাৎ এই বইয়ের ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছেন কেন? নড়ে চড়ে বসল অফিসার। নিপতিত ভাবনায় সুতো টান পড়ল ইমামার গভীর কণ্ঠে। কলি কোমল জিভের ডগা দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে ভাবুক কণ্ঠে বলল, আমি বই না, লেখকের ব্যাপারে দেখছি। রিজন? ইমামার দৃষ্টি প্রশ্ন। জানি না, তবে বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। একটা কপি বই হাতে পেলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। পাবেন না। আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে অনেক চেষ্টা করেছিলাম। রিসেলার গ্রুপগুলোতেও খোঁজ নিয়েছি। কেউ একটা হাত ছাড়া করতে রাজি নয়। একমাত্র মেক্সিকোতে গেলে যদি পাওয়া যায় এক কপি। অফিসার মাহেশ নিঃশব্দে সম্মিলিত জানায়। চেষ্টার কোনো কমতি সে রাখিনি। কিছু বলার অভিপ্রায় দুই ঠোঁট ফাঁক করতে হঠাৎ অফিসারের ফোনে একটু নিষিদ্ধ সাইট থেকে ক্ষুদ্র একটা বার্তা আসে। ফোনের নীল পর্দায় তাকাতেই ঠোঁটের কোণে বেয়ে হেলে পড়ল বিকৃত এক হাসি উঠতেই গিয়ে থেমে গেল। সন্দিগ্ধ দৃষ্টি যুগল ইমামার দিকে স্থির করে ফের জানতে চাইল, আচ্ছা মিস ইমামা, আপনি শিওর তো আপনার কোনো যমজ বোন নেই? বাসি ফুলের মতো মলিন মুখে হাসল মৃদু ইমামা। ঠোঁটের কোণে নিজের প্রতি করা তাচ্ছিল্যের হাসি রেখা অক্ষত রেখেই আওড়ালো। যেখানে নিজের জন্ম পরিচয় নিয়েই এখনো অনিশ্চিত আমি, সেখানে। আজ 30শে ডিসেম্বর, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতার দিন। 29/12/25 এই তারিখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির আপোষহীন নেত্রী খালেদা জিয়া। একজন সাধারণ গৃহবন্দী থেকে কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছাড়াই যিনি এরশাদের স্বৈরাচার বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন সাহস, দৃঢ়তা আর আপোষহীনতার সঙ্গে, এবং 1983 সালে স্বৈরাচারী পতনের লক্ষ্য ঘটিয়ে 7 দলীয় জোটের কারিগর সেই নারী প্রয়াসে রাষ্ট্র ঘোষণা করে জাতীয় শোক।
মৃত্যু চিরন্ত এক সত্য। সেই সত্য মানার পরেও মুহূর্তের মধ্যেই দেশ জুড়ে নেমে আসে নিস্তব্ধতা। কোলাহল মুখে ঢাকা শহর হঠাৎ রূপ নেয় শোকের মোড়ানো নীরব এক জনসমুদ্র। তার জানাজাকে কেন্দ্র করে মানুষের ঢল নামে। রাস্তা, অলিগলি, প্রান্তে সবে শোকাহত মানুষের ভারে উপচে পড়ে নেত্রীকে জাতীয় সংসদ ভবনে সমাহিত করার হবে এই সংবাদ গোটা দেশ ছুড়ে যায় সেই দিকেই। পিঁপড়ার সমান জায়গাও ফাঁকা থাকে না। মানুষের মাথার উপর আরেক মানুষ মাথা, শোক, অস্ত্র আর ইতিহাসের ভারে দম বন্ধ করা এক মুহূর্তে এক অধ্যায়, এক ইতিহাস। আর এই সুজুকি কাজ চালায় ম্যাট বিছে আর তার সহকারী। মুহূর্তের মধ্যেই তারা ভিড়ের মধ্যে মিশে যায়। রক্তপিপাসু সৈন্যরা বহু খুঁজেও আর তাদের খোঁজ পায়নি। ব্যর্থতার গ্লানি নিয়েই ফিরে গেল বাধ্য হয় ব্ল্যাক হোকেও। তবে সে একেবারে শূন্য হাতে ফেরেনি। ফেরার সময় তার সঙ্গে ছিল ম্যাট বিচের রক্তমাখা ছদ্মবেশী পোশাক। ঘটনার ঠিক 3 ঘন্টা পর রিচার্ডের ট্রেস করতে পারে ন্যাসো। রিচার্ডের ফোনটা ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে ন্যাসো বলে ওঠে, বস, ম্যামকে নানানভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। কথাটা তখনও বাতাসে ঝুলেছিল। পর মুহূর্তেই সেই বাতাস শূন্য হয়ে যায় ওপাশে গর্জনে। বিপরীত পক্ষ থেকে আঘাতপ্রাপ্ত কোনো হিংস্র প্রাণী নয়, বরং হিংস্রতাই এক উন্মত্ত রূপ গর্জে উঠেছে। কুত্তার বাচ্চারা, তোদের ওখানে রাখা হয়েছিল কেন? কেন 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 রাখা হয়েছিল? ওরা চোখ থেকে ঝাড়াপতি অশ্রু গুণে রাখো, একটাও বাদ যাবে না। রিচার্ড কায়নাত আসছে আর এলিজানের জন্য। এবার সব অশ্রু ফোঁটা চাপা পড়বে রক্তের নিচে। ফনা তোলার সাপের মতো ফুঁসতে থাকে রিচার্ড। পেশিবহুল ন্যাসোর শরীরে কম্পন ধরে সেই গর্জন। বুঝতে পারে বাকি থাকে না রিচার্ড সব দেখে ফেলেছে। হঠাৎই ফোনের ওপাশ থেকে ভাঙচুরের শব্দ ভেসে আছে, যেন কোনো নবপশু নিজের রাজ্য প্রলয় নামিয়েছে। শূন্য বস্তুর শব্দের ফাঁক গেলে ভেসে আসে রিচার্ডের ভাঙা ক্ষতবিক্ষত কণ্ঠস্বর, ন্যাসো, 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 তুই এতটা বোকা হলি কি করে? তোমার কাছ থেকে অন্তত এটা আশা করিনি। কত বড় রিস্ক নিয়ে শিকারীকে টোপে ফেলেছিলাম। ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দ্যাট। তোমাদের উচিত হয়নি ম্যাট বাস্টার্ডের চোখের দিকে তাকানো। হি ওয়াজ হিপনোটাইজিং ইউ অল গাইস। আশ্চর্যের শিরধারা বেয়ে শীতল স্রোতে নেমে গেল ন্যাসোর। বিস্ময়ে চোখের কোণে ঝরে পড়ল। হিপনোটাইজড? পর মুহূর্তে ইব্রিয়াতের ঘটনা মনে পড়ে যায়। তারপর ইমনের কথাও মনে পড়ে। ইমন বলেছিল লোকটার চোখের দিকে তাকাতেই নাকি তার ভিতরে কি যেন ভেঙে পড়ছিল। সে আপনা আপনি চলে শুরু করেছিল। তার মনে শয়তানিটা সত্যিই মানুষটাকে হিপনোটাইজ করতে পারে। নিজেকে ধাতস্থ করে ন্যাসো ব্যাগ কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি টোপে ফেলেছিলেন মানে? তীব্র ক্রমশে কাঁপতে কাঁপতে রিচার্ড দাঁতে দাঁত চাপে। আমার ইশারা ছাড়া কারো হিম্মত ছিল না ড্রাগন কুইনের ছাড়া মারানোর। ন্যাসো নৈশব্দে সম্মিলিত জানায়, শিকারি টোপ না ফেললে শিকার কখনো কাছাকাছি আসে না। নিজের অক্ষমতা স্বীকার করে সে নিচু সরে বলল, সরি বস। ওপাশ থেকে বিস্ফোরণের মতো চিৎকার ছুটে এলো, সরি বলছো? বাঘ জঙ্গল থেকে একবারই বেরোয়। অ্যাট এনি কস্ট আই ওয়েন্ট দ্য বাস্টার্ড। রিচার্ড দু হাতে খামচে ধরে নিজের চুল। সমুদ্র নীল চোখের আগুনে ঘন ঘটা স্বচ্ছ নীল মণির পাশে সাদা অংশ আগ্নেয়গিরির লাভার মতো রক্তিম হয়ে উঠেছে। ল্যাপটপ ভেঙে দুমড়ে মুচড়ে ফেললেও সে দৃশ্য মন থেকে মুছতে পারছে না। বারবার চোখের সামনে ভেসে উঠছে জানোয়ার তার এলিজানের পেটে হাত দিয়েছে। আঘাতপ্রাপ্ত রোগীর মতো আত্মচিৎকার করে সামনে রাখা মনিটরের দিকে এক চেয়ার ছুঁড়ে মারে রিচার্ড। শান্ত ক্রিমিনাল মস্তিষ্কে স্বল্পভাষী রিচার্ড শান্ত করতে ধীর কণ্ঠে বলে, এক বনে কখনোই 2 ভাগ থাকতে পারে না বস। আর মুখোমুখি আপনি আবার হবেন, আপনাকে হতেই হবে। ন্যাসো কম কথা বলে, কিন্তু যা বলে তা সরাসরি লক্ষ্য আঘাত করে।
এই মুহূর্তে তার কথাগুলো কাজ করে। রিচার্ডের শ্বাসের গতি ধীর হয়ে আসে, ভাঙচুর থেমে যায়। একটু থেমে নেসো আবার বলে, বস, আমার মনে হয় এবার থামা উচিত। ছেলেটাকে সবটা জানিয়ে দিলে থেমে যাব। রিচার্ডের ঠোঁটের কোণে রহস্য ঘন ছায়া জমে। রাগের তেজ ছাড়াই সে হিস করে। এবারের কল্পনা যে আগের চেয়েও ভয়ঙ্কর। ডু ইউ ওয়ান্ট টু কিল হিম? এতদিনে সে শুধু গোলক ধাঁধা ছিল বলেই সীমোপাথি ছাড়া কিছু দেওয়ার ছিল না, কিন্তু আজ সে স্পর্ধা দেখিয়েছে। তার পরিণত হবে ভয়ঙ্কর। ভয়ঙ্কর নেসো, ভয়ঙ্কর। ইট ডাজেন্ট মিন আমি ছেলেটাকে সাবস্ক্রাইব করছি, কিন্তু এখানে তো ছেলেটা কোনো দোষই নেই বস। নেসো চাপায় হুঁশিয়ারি। নেসো ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। একজন বডিগার্ড পরামর্শ দেওয়া অধিকার আছে, আদেশ দেওয়ার নয়। আর আজ ম্যাট যে সাহস দেখিয়েছে, তারপর ওভার পজিটিভ। রিচার্ড কাইনাডাতে হাতে তার রক্ষা পাওয়া কোনো প্রশ্নই থাকে না। হঠাৎ নেসো মনে পড়ে যায় রিচার্ডের বলা প্রথম কথা। টনক নড়ে উঠে তার। কিছু একটা আজ পেয়ে সে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করে, বস, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? রিচার্ড তপ্ন শ্বাস ছাড়ে। ফাদারের কাছে। নেসো কপাল কুঁচকে যায়। আপনার কথায় মানেটা ঠিক বুঝলাম না বস। আমি কি যেটা বলছি সেটাই? আই হ্যাভ অলরেডি মেড মাই মাইন্ড। নেসো শিউরে ওঠে। চিৎকার করে ওঠে নেসো, বস নো। রিচার্ড নিশ্চুপ। তার এক চোখে অদ্ভুত প্রশান্তি, অন্য চোখে জমাট ক্লান্তি। নেসো ঘন ঘন নিঃশ্বাস নেয়। উত্তেজিত কণ্ঠে আবার জানতে চায়, বস, ড্রাগন হোক? ভারী নিঃশ্বাস ফেলে রিচার্ড। অ্যান্ড ওভার হিট। বস নো, প্লিজ নো। রিচার্ড শান্ত, কণ্ঠ ধীর, অটল। ট্রাস্ট মি নেসো, আই ক্যান বি এগেনস্ট দি হুইল ওয়ার্ল্ড জাস্ট ফর হার। অন্ধকারে ডুবে থাকা মধ্যরাতে পরিবাগের এই পুরনো ব্রিজটায় মানুষজনের আনাগোনা এমনিতেই কম। কুয়াশা ল্যাপটা বাতাসের ভেতরে ব্রিজের মাঝখানে দাঁড়িয়েছিল এক যৌনকর্মী। কিছুক্ষণ পর দূর থেকে একটি বাইকের হেডলাইট ভেসে এলো। বাইক কষে বাইকটা থামলো তার সামনে। চালাক হেলমেট খুলতেই আলোয় ভেসে উঠল পরিচিত মুখ, অফিসার মাহেশ। মেয়েটি লাস্যময়ী হাসি বাইকে উঠে পড়ল। গন্তব্য বিলাসবহুল কোনো হোটেল, এমনটাই ধারণা হওয়া স্বাভাবিক। কিন্তু বাইকটি হোটেলের দিকে না গিয়ে থামল শহরের প্রান্তে পড়ে থাকা এক পরিত্যক্ত ল্যাবের সামনে। ভেতরে ঢোকার পর দরজা বন্ধ হলো। রাতের নীরবতা আবার জায়গা নিল। তারপর যথারীতি তাই হলো। আগের মেয়েগুলোর সাথে যা হয়েছিল ঠিক প্রশ্ন থেকে গেল। মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সেই সাইকোপ্যাথটা কি আসলেই তার কেউ হয়, এই অফিসার মাহেশই? হাতের রক্ত ধুয়ে মেয়েটির নিথর দেহটা ল্যাবের ঠান্ডা মেঝেতে ফেলে রাখে বেরিয়ে এলো অফিসার মাহেশ। ল্যাবের পিছনে অন্ধকারে ডুবে থাকা এক জঙ্গল নিষ্ঠুর সাক্ষীর মতো নিশ্চল দাঁড়িয়ে। জঙ্গলের ভেতরে পা বাড়াতেই হঠাৎ ঘন ঘন করে উঠল তার গলা। এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে, চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে, আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়। আকাশে জ্বলে থেকে চেয়ে দেখো, খুব বড় হয়ে গেছি আমি। নিচু নিচু ফ্ল্যাট আকাশে তাকিয়ে থাকি, তবুও কতদিন স্পর্শ পাই না তোমায়। গলার সুর ভাঙল, এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বটবৃক্ষের নিচে বসে সে তাকালো চাঁদের দিকে। নিস্তব্ধ আকাশ তার বুকের ভিতরে ঝড় তুলে আরেক ফোঁটা অশ্রু ঝরে পড়ল। হঠাৎ ফুপিয়ে উঠল মাহেশ, এত বছর ভেবে এসেছি তোমার খুনিদের শাস্তি দিতে পারলে বুঝি বুকের যন্ত্রণা কমবে, কিন্তু দেখো মা, ওরা কেউ আর নেই। তবুও আমার ভিতরে যন্ত্রণা দিন দিন বেড়েই চলছে। সেই বেপরোয়া সব সময় হাসি মুখে থাকা মানুষটার মুখোশে আজ খুলে না পারলে হয়তো কখনোই জানা যেত না সে যে কতটা ভঙ্গুর। চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সে। টপ টপ করে অশ্রু ঝরে। নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, আমায় থেকে কিছু আয়ু তোমার হলো না কেন মা? হঠাৎ কারোর পায়ের শব্দে মুহূর্তেই সজাগ হয়ে উঠল তার মস্তিষ্ক। চোখে পানি মুছে রিভলভার বের করে পিছনে ঘুরতেই বিদ্যুতের গতিতে এক লাথি এসে পড়ল
নাক বরাবর। বিকট শব্দে ছিটকে পড়ে গেল অফিসার মাহেশ। মাথার উপরে ছায়া ফেলে দাঁড়ালো সুগঠিত দেহের এক নারী। আত্মবিশ্বাসী ভঙ্গিতে পিছনে পকেট থেকে আইডি বের করে ভ্রু নাচালো সে। তারপর ভারী নির্দয় কণ্ঠে বলে, ভিপিআই। মাটিতে পড়ে থাকা মাহেশ ধীরে ধীরে চোখ তুলে তাকালো। কাজ ছুঁই ছুঁই চুল থেকে মুখটা দেখে বিস্ময়ের সঙ্গে অবিশ্বাসও মিশে গেল তার গলায়। অস্পষ্ট বলে উঠল, লারা স্ট্রেন, লারা স্ট্রন।